press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক স্যামুয়েল হ্যানিম্যান সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। স্যামুয়েল হ্যানিম্যানের পুরো নাম হচ্ছে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। তিনি 1755 সালের 10 এপ্রিল জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেছিলেন জার্মানির স্যাক্সনি প্রদেশের মেসেন শহরে। তবে তার জন্মের তারিখ নিয়ে কিছুটা মতপার্থক্য লক্ষ্য করা যায়। তিনি মূলত জন্মগ্রহণ করেছিলেন 10 এপ্রিল মধ্যরাতের পর, তাই কোনো কোনো জায়গায় তার জন্মের তারিখটি 11 এপ্রিল বলে উল্লেখিত হয়েছে। স্যামুয়েল হ্যানিম্যানের পিতা ক্রিশ্চিয়ান গডফ্রিড হ্যানিম্যান ছিলেন একজন চীনামাটির পাত্রের ডিজাইনার ও পেইন্টার। তিনি পিতামাতার 5 জন সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন এবং শিশু বয়সেই বিজ্ঞান ও ভাষা শিক্ষায় দক্ষতা প্রদর্শন করেন। তার মাতা ছিলেন জোহানা ক্রিশ্চিয়ানা, যিনি ছিলেন তার পিতার দ্বিতীয় স্ত্রী। যুবক বয়সেই হ্যানিম্যান বিভিন্ন ভাষার দক্ষতা অর্জন করেন। তিনি ইংরেজি, ফরাসি, ইতালীয়, গ্রিক ও ল্যাটিন ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন এবং শেষ পর্যন্ত অনুবাদক ও ভাষার শিক্ষক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। এছাড়াও তিনি আরবি, সিরিয়াক, চ্যাডউইক এবং হিব্রু ভাষাতেও বিশেষ দক্ষতার অধিকারী ছিলেন। স্যামুয়েল হ্যানিম্যানের বাল্য শিক্ষা ও লেখাপড়ায় হাতেখড়ি হয় বাবা মায়ের হাত ধরেই। 1767 সালের 20 জুলাই 12 বছর 2 মাস 10 দিন বয়সে তাকে মিসরের টাউন স্কুলে ভর্তি করা হয়। অতঃপর তিনি 1774 সালের 20 নভেম্বর 19 বছর বয়সে ফার্স্টেন অ্যাডল্যান্ড স্কুলের সেন্ট আফ্রা স্কুলে ভর্তি হন। এখানে তিনি হিপ্পোক্র্যাটিসের লেখার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ল্যাটিন, গ্রিক ও হিব্রু ভাষা এবং ইতিহাস, পদার্থবিদ্যা ও উদ্ভিদবিদ্যা শিক্ষা গ্রহণ করেন। চিকিৎসাবিদ্যা ছিল তার প্রিয় বিষয়। 1775 সনে 20 বছর বয়সে তিনি লিপজিগ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হন, কিন্তু তিনি এ প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও কম সুযোগ সুবিধার জন্য অস্বস্তি বোধ করেন। মেডিসিন শিক্ষার্থীদের জন্য লিপজিগে না ছিল ক্লিনিক, না ছিল হাসপাতাল। হ্যানিম্যান লিপজিগে ঔষধ নিয়ে 2 বছর পড়াশোনা করেন। সে সময় তার আয় কম থাকার কারণে তিনি অর্থের বিনিময়ে ইংরেজি হতে বই অনুবাদ এবং ধনী গ্রিকদের ফ্রেঞ্চ ভাষা শেখানোর কাজ শুরু করেন। আর এভাবেই তার নিয়মিত ছাত্র জীবনের ইতি ঘটে। পরবর্তীতে 1777 সালে অস্ট্রিয়ার ভিয়েনার লিওপল্ড স্টট জেলার ব্রাদার্স অব মার্সি হাসপাতালে চিকিৎসাবিদ্যা শিখতে আসেন তিনি। এখানে তিনি হিপ্পোক্রেটাস, গ্যালেন ও স্টুয়ার্কের লেখাগুলি সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। এছাড়াও প্রখ্যাত চিকিৎসক জেভন কোয়ারিনের প্রত্যক্ষ সহানুভূতি লাভ করেন এবং তার সাথে হাতে কলমে রোগী দেখার শিক্ষা পান। এই হাসপাতালে 9 মাস থাকার পর ছাত্রাবাস হতে হ্যানিম্যানের অর্থ চুরি যাবার ফলে ও দারিদ্রতার কারণে তার লেখাপড়া আবার বন্ধ হয়ে যায়। এরপর তিনি হামার্ড স্ট্যাটে চলে আসেন। এখানে তিনি গভর্নরের মুদ্রা ও চিত্রকর্মের সংগ্রহশালার তত্ত্বাবধায়ক, লাইব্রেরিয়ান ও পারিবারিক চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। একই সাথে হাতে কলমে বাইরের রোগী দেখার ও ব্যাপক পড়াশোনার সুযোগ পান। এরপর আবার 1 বছর 9 মাস পরে 1779 সালে এরল্যাঞ্জেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। এখানে তিনি হেফরাত স্কেবারের কাছে এসে উদ্ভিদবিদ্যায় পারদর্শী হন এবং 1779 সালের 10ই আগস্ট চিকিৎসাবিদ্যায় ডক্টরেট অব মেডিসিন বা এমডি ডিগ্রি লাভ করেন। স্যামুয়েল হ্যানিম্যান এমডি ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে 1781 সালে তাম্রখনি অঞ্চল হিসেবে খ্যাত ম্যানসফিল্ড রাজ্যের হেড স্টেট শহরে সর্বপ্রথম চিকিৎসা পেশা শুরু করেন। 1781 সালের শেষ দিকে তিনি ম্যাকডিবার্গের নিকটবর্তী গোমেরনে জেলা মেডিকেল অফিসার নিযুক্ত হন। এ সময় তিনি প্রচলিত অ্যালোপ্যাথি চিকিৎসার কুফল ও অসারতা উপলব্ধি করে তার বিভিন্ন প্রবন্ধ ও বইতে অ্যালোপ্যাথি চিকিৎসার তীব্র সমালোচনা শুরু করেন এবং তিনি পূর্বের 2500 বছরের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস অধ্যয়ন ও পর্যালোচনা শুরু করেন। হ্যানিম্যান তার সময়ের প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার প্রতি বিরূপ ছিলেন এবং ওই চিকিৎসার উদ্দেশ্য তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল।
তিনি দাবি করলেন যে তাকে যে ঔষধ সম্পর্কে শেখানো হয়েছে তা রোগীর ভালোর চেয়ে বেশি ক্ষতিকর। এ বিষয়ে তিনি নিজেই বলেন, এই সকল অজানা চিকিৎসা পদ্ধতি দ্বারা আমার রোগ ভোগকারী ভাইদের চিকিৎসা করতে আমার বিবেক আমাকে সহজেই অনুমোদন দেয় না। চিন্তাধারা এমন দিকে যাচ্ছিল যেন আমি একজন অনিষ্টকারী খুনি অথবা মানুষের অমঙ্গল সাধক। সুতরাং আমি আমার বিয়ের প্রথম বছরেই এই ভয়ানক চিকিৎসা পদ্ধতি ছেড়ে দেই এবং নিজেকে রসায়নশাস্ত্র ও অনুবাদকের কাজে নিয়োজিত করি। অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি 1784 সালে চিকিৎসা পেশা ছেড়ে লেখনী ও অনুবাদকের কাজ করে কষ্টে সৃষ্টে তার জীবন নির্বাহ করছিলেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন ঔষধে বর্ণিত চিকিৎসাগত অসঙ্গতি বের করার কাজও করেন। উইলিয়াম কুলেনের এ ট্রিয়াটাইজ অন ম্যাটেরিয়া মেডিকা বইটি অনুবাদ করার সময় হ্যানেমান পেরুভিয়ান বার্গ থেকে তৈরি ম্যালেরিয়া জ্বরের জন্য সিঙ্কোনা নামক গাছের ছালের কার্যকারিতা দেখতে পান। হ্যানেমান বিশ্বাস করলেন যে ম্যালেরিয়া জ্বরে সিঙ্কোনার মতো অন্যান্য সহায়ক উপাদান ততটা কার্যকরী নয় এবং তাই তিনি সিঙ্কোনা গাছের বাকল এর কার্যকারিতা নিজ দেহে পরীক্ষা শুরু করলেন। দেখলেন যে এটা ম্যালেরিয়ার মতো তার দেহে কম্পজ্বর উৎপন্ন করছে এবং এটা যে কোনো সুস্থ দেহেই করতে সক্ষম। এই বিষয়টি তাকে একটি মৌলিক নীতির দিকে ধাবিত করে, যা একজন সুস্থ ব্যক্তির উপর প্রয়োগের ফলে বিভিন্ন লক্ষণ সমষ্টির উৎপন্ন করতে পারে, তা এইরকম লক্ষণ সমষ্টি সমৃদ্ধ অসুস্থ দেহে প্রয়োগ করলে নিরাময় করতে সক্ষম। এটাই লাইক ইউর লাইক, যা একটি নতুন ধারার চিকিৎসা পদ্ধতির প্রচেষ্টা, এবং তিনি এর নাম দেন হোমিওপ্যাথি। 1807 সালে হুফেল্যান্ড জার্নালে প্রকাশিত ইন্ডিকেশনস অব দ্য হোমিওপ্যাথিক এমপ্লয়মেন্ট অব মেডিসিনস ইন অর্ডিনারি প্র্যাকটিস নামে একটি প্রবন্ধে তিনি প্রথম হোমিওপ্যাথি শব্দটি ব্যবহার করেন। হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কার সম্পর্কে স্যামুয়েল হ্যানেমান বলেন, 25,000 বছরের চিকিৎসা ইতিহাসে শুধুমাত্র আলব্রেcht ফন হেলারই বুঝতে পেরেছিলেন যে এটাই প্রাকৃতিক পদ্ধতি, অত্যন্ত প্রয়োজনীয় এবং সঠিক ঔষধ প্রয়োগ পদ্ধতি যা মানুষের সঠিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, এবং আমি তার পরবর্তী ব্যক্তি যে আবার এই প্রাকৃতিক পদ্ধতি চালু করলাম। হ্যানেমান পুরাতন চিকিৎসা পদ্ধতি অ্যালোপ্যাথিক ওল্ড স্কুলের চিকিৎসা পদ্ধতি বলে অবহিত করতেন। স্যামুয়েল হ্যানেমান শুধুমাত্র চিকিৎসক এবং হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারকই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন রসায়নবিদ ও ঔষধ প্রস্তুতকারক। রসায়নবিদ হিসেবে হ্যানিম্যানের সুখ্যাতি ছিল সব সময়। তিনি সর্বপ্রথম পারদের শক্তিকরণ ও ব্যবহার পদ্ধতি আবিষ্কার করেন। হ্যানিম্যান এ সম্বন্ধে অনেক প্রবন্ধ ও বই রচনা করেছেন, অনেক বই অনুবাদও করেন। তার এসব অবদানের জন্য ক্রেল, গটলিং, স্কিরার, টমসডর্ফ, ক্রাউস, গমেলিন প্রমুখ বিখ্যাত প্রফেসর ও প্রখ্যাত রসায়নবিদ বার্জেলিয়াস ভূয়সী প্রশংসা করেন। হ্যানিম্যান শুধু রসায়নবিদই ছিলেন না, তিনি নিজেই ঔষধ আবিষ্কার, প্রস্তুত ও রোগীদেরকে প্রয়োগ করতেন। কিন্তু এর নতুন ঔষধ প্রস্তুত ও প্রচলন এবং একজন চিকিৎসক হয়ে নিজের ঔষধ নিজে প্রস্তুত করায় লিপজিকের অ্যালোপ্যাথি ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতারা হ্যানিম্যানের চরম বিরোধিতা করেন, এমনকি তাকে লিপজিক থেকে তাড়ানোর চেষ্টা করেছিলেন তারা। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করার পর স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথি শিক্ষার প্রচার ও প্রসারের জন্য হোমিওপ্যাথি হাসপাতাল সংলগ্ন কলেজ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়েছিলেন, তবে তিনি এ ব্যাপারে সফল হননি। 1811 সালের ডিসেম্বর মাসে তিনি 6 মাস ব্যাপী শিক্ষা কোর্সের জন্য এক বিজ্ঞপ্তি দেন, কিন্তু তা ছাত্রদের উৎসাহের অভাবে কার্যকর হয়নি। অতঃপর 1812 সালের 29 সেপ্টেম্বর হতে 1821 সাল পর্যন্ত লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 6 মাস ধরে হোমিওপ্যাথি বিষয়ে বক্তৃতা দিতেন তিনি। প্রত্যেক শনি ও বুধবার বিকাল 2টা হতে 3টা পর্যন্ত তার এ ক্লাস চলত। তা সেই লেকচার শোনার জন্য ছাত্র, চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী, যুবক, বৃদ্ধ সহ বিভিন্ন ধরনের লোকের সমাবেশ ঘটত। ব্যক্তিগত জীবনে স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন বিবাহিত। তিনি 2টি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী জোহনা হেনরিয়েটি লিওপোল্ডিনি কুসলার, যাকে হ্যানিম্যান 28 বছর বয়সে বিবাহ করেন। সে সময় জোহনার বয়স ছিল 19 বছর। 1782 সালের 17 নভেম্বর তাদের বিয়ে হয় এবং তার গর্ভে হ্যানিম্যানের 9 কন্যা ও 2 পুত্রের জন্ম হয়েছিল। হ্যানিম্যানের দ্বিতীয় স্ত্রী হচ্ছে মাদাম মেরি মেলানি ডি হারভিলি। হ্যানিম্যান 80 বছর বয়সে এই বিবাহটি করেছিলেন। তখন মেলানি ডি হারভিলির বয়স ছিল 32 বছর। 1835 সালের 18 জানুয়ারি তাদের বিয়ে হয়েছিল। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, ধনবতী, বিশিষ্ট চিত্রকর ও নামকরা কবি।
হ্যানিম্যানের জীবনের চরম সাফল্যের দিনগুলিতে তিনি সযোগ্য সহধর্মিণী হিসেবে যথেষ্ট অবদান রাখেন। শেষ জীবনে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদান করতেন। স্যামুয়েল হ্যানিম্যান 1843 সালের 2 জুলাই রোববার ভোর 5 ঘটিকার সময় প্যারিসে নিজের ঘরে মৃত্যুবরণ করেন। জীবনের শেষ 20 বছরে তিনি প্রতি বসন্তে শ্বাসনালীর সর্দি রোগে আক্রান্ত হতেন। জীবনের শেষ মুহূর্তে 13 ঘন্টা ধরে ক্রমান্বয়ে শ্বাসকষ্ট দেখা দিয়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। 1843 সালে প্যারিসের মন্টমার্টোরি পর্বতের সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে 55 বছর পর 1894 সালে তাকে খ্রিস্টান মতে পিয়ের ল্যাসেইজ সিমেটেরিতে দাফন ও বিভিন্ন স্থানে মূর্তিসহ 9টি স্মৃতিসৌধ স্থাপন করা হয়। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next videos.